মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্ণা মঞ্চে পৌঁছালেন। তিনি বেশ কিছু কথা বললেন। তিনি এটাও বললেন যে তিনি যে কোনো সময় বসতে রাজি আছেন, এটা তার শেষ চেষ্টা। আন্দোলনকারীদের যে যা খাবার দিচ্ছেন খাবেন না। এবং তারপরেই দেখা গেল যে চিকিৎসকদের একটা অংশ, তারা কোর কমিটি, তারা মেল করলেন মুখ্যমন্ত্রীকে এবং তারপর তারা কালীঘাটের বৈঠকে ডাক পেলেন। 30 জন এই মুহূর্তে বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। দেখুন, ডাক্তারবাবুরা কি ইস্যু নিয়ে বৈঠক করতে গেছেন আমরা জানি না। আমরা মিডিয়াতে দেখেছি তারা প্রথম থেকেই 5টি দফা বা 5টি দাবি, সেই দাবির কথা বলছিলেন। আর সবথেকে বড় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওনাদের সাথে আলোচনা করবেন, এই 30 জনের সাথে আলোচনা করবেন, তো আগেই তাদেরকে ডেকে নিতে পারতেন। তো এই যে মঞ্চে এসে, ধর্ণা মঞ্চে এসে স্ট্যান্ডবাজি, নাটক করা, এই নাটকের তো কোনো দরকার ছিল না। এবং নাটক তো হলো না, কুনাট্য হলো। কেমন যেন পুরোটা একদম মনে হচ্ছে স্ক্রিপ্টেড হচ্ছে। বামপন্থীরা ঢুকলেন, আমি যেটা আগেও আমার প্রেস কনফারেন্সে বলেছি, বামপন্থীরা আন্দোলনে ঢুকলেন, ঢুকে একটা অডিও ক্লিপ ভাইরাল হলো, একজন বামপন্থী নেতা অ্যারেস্ট হলেন। অনেক বামপন্থী আছে ওখানে, বিভিন্ন ধরনের বামপন্থী, হাফ বাম, ফুল বাম, সুপার বাম, প্রচুর বাম আছে এরকম। তো সেই বামের মধ্যে থেকে একজন গ্রেপ্তার হলেন এবং তারপরে মুখ্যমন্ত্রী আবার মঞ্চে পৌঁছে গেলেন, তার ভূমিকায় অবতীর্ণ হলেন। এবং কিছু মিডিয়া তাকে প্রজেক্ট করার চেষ্টা করছে যেটা মাস্টার স্ট্রোক। তো মাস্টার স্ট্রোকটা স্ক্রিপ্টটা এত দুর্বল মনে হচ্ছে রাজ চক্রবর্তী লিখেছে বা সাউথ ইন্ডিয়ান টিভি থেকে টুকেছে। স্ক্রিপ্টটা খুব দুর্বল মনে হচ্ছে আমার। কিভাবে দেখছেন? কারণ এই যে মাস্টার স্ট্রোকের দাবিটা আপনি বলছেন, স্ক্রিপ্টটা খুব দুর্বল। চিকিৎসকদের একটা অংশ, তাদের সুরও আজকে অনেকটাই নরম দেখেছে। দেখুন, আমরা তখন থেকেই, আমি এর আগেও বলেছিলাম আমার ভাষণে, সবার আমাদের ধর্ণা মঞ্চ থেকে লাস্ট যে আমি ভাষণটা দিয়েছিলাম তাতে বলেছিলাম যে এই বামপন্থীদের আজাদি, এই যে শব্দ যবে থেকে আসতে শুরু করেছে, সব বামেদের কথা আমি বলছি না, সব বামেরা আজাদির কথা বলেও না, অনেক বামেরা যারা আজাদির কথা বলে, তারা আসার পর থেকে পাবলিকের পার্টিসিপেশন আন্দোলনে কমতে শুরু করেছে। জনগণ আর বেরোচ্ছে না, সেইভাবে বেরোচ্ছে না। কারণ জনগণ বামপন্থীদেরকে চায় না। জনগণ বামপন্থীদেরকে, আজাদি এই শব্দটার সাথে তো বেশিরভাগ মানুষ নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। এবং তারপর থেকে আমাদের সন্দেহ হয়েছিল যে ডালমে কুচ কালা হয়। এবং আমরা দেখলাম ডিএসও সেখানে ঢুকলো এবং ডিএসও, এসইউসিআই, এবং এই ডিএসও এসইউসিআইকে দিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও বহু আন্দোলনকে বন্ধ করিয়েছেন, ভেঙেছেন। ডিএসও এবং এসইউসিআই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হচ্ছে লেফট উইং। মাননীয় মুখ্যমন্ত্রী ডিএসও এসইউসিআইয়ের চালান বকলমে এবং তার লেফট উইং, এবং তারা ঢোকার পর থেকে ব্যাস সেই মতো সমস্ত প্ল্যান মতো চলতে শুরু করে দিল। একদম ডিভাইড অ্যান্ড রুল। এবং তার ফলে আমার কাছে প্রচুর ছাত্রছাত্রীরা, ডাক্তার ওখানে যারা ছিলেন, তাদেরও মেসেজ এসছে যে আমাদের সাথে কোনো আলোচনা করা হচ্ছে না। ডিএসওর একজন নেতা আছে, তিনি আলোচনা করছেন, তিনি ঠিক করছেন সমস্ত কিছু। সাধারণ ডাক্তার পড়ুয়াদের সাথে কোনো আলোচনা হচ্ছে না, তাদের সাথে আলোচনা করা দরকার ছিল। যাই হোক, তারা কি করবেন তাদের ব্যাপার, সেই বিষয়ে বেশি আলোচনা করতে চাই না। কিন্তু যখনই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েছেন, তখনই বাম, অতিবাম এরা সবাই এসেছে বাঁচাতে। কখনো নো ভোট টু বিজেপি বলে, কখনো এইভাবে আন্দোলনের মধ্যে ঢুকে আন্দোলনকে স্যাবোটেজ করে দেয়া, আন্দোলনকে দমিয়ে দেয়া, কোনো অ্যারেস্ট ফ্যারেস্ট করে এই ধরনের কাণ্ড করা। এরকম বারবার বামেদের দ্বারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভিয়ার হিসেবে বামেরা কিন্তু অবতীর্ণ হয়েছে। এটা কখনো মনে হচ্ছে যে গণ আন্দোলনটা তৈরি হয়েছিল, এত মানুষ রাস্তায় নেমেছিলেন, মহিলারা রাস্তায় নেমেছিলেন, কোথাও গিয়ে তাদের আবেগটাকে তাহলে জাস্টিফাই করা হচ্ছে? একদম। আমরা বরাবরই বলেছিলাম যে এই আন্দোলন মানুষের আন্দোলন। মানুষের আন্দোলনে আমাদের সেখানে কোনো রাজনৈতিক রং লাগানোর অধিকারও নেই এবং উচিত নয়। কিন্তু তখনই সমস্যা হলো যখন এই বামেরা এই আন্দোলনে নিজেদের বৈতরণী পার হওয়ার চেষ্টা করলেন এই আন্দোলনের পিঠে চেপে। বামেরা এমনি এখানে বিলুপ্ত হয়ে গেছে, ভাবলেন যে অস্তিত্বে যদি ফিরে আসা যায় এটাকে ধরে, ঝান্ডা নিয়ে প্রোগ্রাম করলে, মোহাম্মদ সেলিম লালবাজার ঘেরাও করলে 1000-1500-এর বেশি লোক হচ্ছে না। কিন্তু অরাজনৈতিকভাবে করলে পরে লোক, সাধারণ মানুষ আসছে সেখানে। তখন বামেরা চেষ্টা করলেন এই আন্দোলনের পিঠে চেপে বৈতরণী পার হওয়ার জন্য। এবং তার ফলে কি হলো, বাংলার মানুষের যে আন্দোলন, সেই আন্দোলন আস্তে আস্তে লাল রঙের আন্দোলনে পরিণত হলো। সেই লাল রং নিয়ে অবশ্য আমি যেটা বলছিলাম যে ফিকের লাল না গভীর লাল না কী লাল, সবুজ লাল, সেটা একটা আলাদা আলোচ্যের বিষয় আছে বা আলোচনার বিষয়। আর একদিন 1 ঘন্টা লাগবে তো সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে। কিন্তু বাংলার মানুষ অ্যাকচুয়ালি প্রতারিত হলেন আরও একবার। এবং আমি সেই জন্য বাংলার মানুষের কাছে অনুরোধ জানাবো যে এই তথাকথিত বামেদেরকে চিনে নিন। এই সবুজ বাম, লাল বাম, ঝান্ডু বাম, যে বামই আছে না কেন, এই বামেদেরকে ভালো করে চিনুন। এই বামেদেরকে ভরসা করলে এইভাবে ঢুকতে হবে। আপনি এনআইএর
তদন্ত করে দাবি করেছেন আজকে যে ব্লাস্ট হয়েছে এসএন ব্যানার্জি রোডের ওখানে, সেই ব্যাপারে একটু বলুন। দেখুন, কলকাতাতে এসএন ব্যানার্জি রোডে ঝর্ণা মঞ্চ থেকে খুব একটা বেশি দূরে নয়, এবং অন্যান্য যে আন্দোলন চলছে সেখান থেকেও খুব কাছে। সেখানে একটা লাওয়ারিশ ব্যাগ পড়ে থাকলো, একজন যারা ওয়েস্ট পিকার অর্থাৎ যারা নোংরা আবর্জনা কুড়িয়ে বেড়ান সেরকম একজন ব্যক্তি সেখানে পৌঁছলেন এবং তিনি ধরতে গেলেন, বাস্ট হলো, হাতের কবজি থেকে বাকি অংশটা উড়ে গেছে। তো এটা তো কোনো চকলেট বোম বা অমুক নেই। হয়তো মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে বলতে পারেন যে ওর চকলেট বোম বাস্ট হয়েছে, বা আমাদের ডিজি পুলিশও বলতে পারেন, কিন্তু এই তো বারবার একই ধরনের ঘটনা ঘটছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বিশেষ করে এর আগে আমরা প্রায় 2-3 মাস আগে দেখেছিলাম ইললিগাল যে ক্র্যাকার ফ্যাক্টরি অর্থাৎ বোম বানানোর যে ফ্যাক্টরি, সেখানে দেখেছি। এর আগে এক তৃণমূল নেতাকে মরতে দেখেছি বোম বিস্ফোরণ হয়ে। এই ধরনের একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আনসুরাল বাংলার নেতা, তিনি বেরিয়ে আসার পর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তিনি আবেদন জানিয়েছেন যে বাংলাকে মোদির শাসন থেকে স্বাধীন ঘোষণা করুক। এই যে একের পর এক ঘটনা ঘটছে, আমরা সত্যি চিন্তিত বাংলার ভবিষ্যতে। আপনি কি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো চিঠি লিখেছেন? হ্যাঁ, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি যে এর এনআইএর তদন্ত হওয়া উচিত, কারণ এ তো ছোটোখাটো কোনো বিস্ফোরক ছিল না। একটা মানুষের হাত উড়ে যাওয়া তো চারটিখানি কথা না, তো বড় কোনো বিস্ফোরক কিছু ছিল, তার তদন্ত হওয়া উচিত। এবং এর আগেও কলকাতাতে কয়েক হাজার কিলোর বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে। যে ফ্যাক্টরিগুলোর কথা বলছিলাম অর্থাৎ বাজি কারখানা, ইল্লিগাল বাজি কারখানা, সেই বাজি কারখানা থেকে মিলিটারি গ্রেড গ্রেনেড পাওয়া গেছিলো। এটা কিন্তু আমরা অনেকে হয়তো ভুলে গেছি, বা সংবাদ মাধ্যমে হয়তো সেইভাবে স্থান পাইনি যেভাবে স্থান পাওয়া উচিত। একটা মিলিটারি গ্রেড গ্রেনেড, এটা উগ্রপন্থী সংগঠন ছাড়া কিন্তু আসা সম্ভব না, তো সহজ বিষয় নয়। তো স্বাভাবিকভাবে এই ঘটনা কিন্তু আমার বাঙালি হিসেবে, বাংলার নাগরিক হিসেবে, ভারতের নাগরিক হিসেবে কিন্তু বাংলার অস্তিত্ব নিয়ে চিন্তা বাড়াচ্ছে। আরও একটা বিষয়, যে চিকিৎসকদের এই আন্দোলন, সেখানে যা যা হচ্ছে, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন বিষয় নিয়ে তো প্রশ্ন এখনও রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কি নতুন করে কোনো চিঠি দেওয়ার চিন্তা ভাবনা আপনি করছেন? দেখুন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার কথাও হয়েছে এই নিয়ে, আজকে তার অফিসের সাথে আমার কথা হয়েছে। আমরা বিষয়টার দিকে নজর রেখেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ আমাদের জেপি নাড্ডা সাহেব, তিনিও খুব কনসার্ন এই ব্যাপারটা নিয়ে, এবং উনি চিন্তিত। প্রয়োজনে আগামী দিন আমি এর রেকটিফিকেশনের জন্য, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার জন্য যদি আরও কিছু পদক্ষেপ নিতে হয়, অবশ্যই আমি সেই বিষয়ে আমার মাননীয় মন্ত্রীকে জানাবো। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এমওএস হিসাবে এটাও আমার ডিউটির মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার জন্য বিশেষ করে আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ করে অনুরোধ জানাবো যে অনেক হয়েছে, এবার কমসে কম আয়ুষ্মান ভারতটা মেনে নেন। কারণ 60 যারা, 70-এর ঊর্ধ্ব যারা, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বিনে পয়সা সবাইকে, ইররেসপেক্টিভ বা বিপিএল, এপিএল সবাইকে তাদেরকে এই সুযোগ সুবিধা দিতে চাইছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না বলে আমাদের এই রাজ্যের কয়েক লক্ষ বয়স্ক মানুষ যারা আমাদের অভিভাবক, তারা কিন্তু এই চিকিৎসার পরিষেবার হাত থেকে পরিষেবাটা পাচ্ছেন না, এই সুযোগটা অ্যাভেল করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, নিজের জেদ ছাড়ুন, আপনার স্বাস্থ্যসাথী আছে চালান, তার সাথে এগুলোকেও আস্তে আস্তে ঢোকান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।